এখন আমরা তৃতীয় অংশে আছি। এখানে আমি দেখাবো কিভাবে বাবা নিয়ে একটি আবেগী কোটকে একটু সুন্দর ডিজাইনে কনভার্ট করা যায়, স্পেশালি স্টেপ ফাদারকে কেন্দ্র করে। এই ধরনের নিশের জন্য এমন ডিজাইন বানাতে হলে আগে ভালোভাবে রিসার্চ করতে হয়। দেখতে হবে মানুষ সাধারণত এই কোড ব্যবহার করে কিভাবে ডিজাইন বানায় এবং সেগুলো কিভাবে বিক্রি করে। প্রথমে আমরা এরকম 6টি ডিজাইন দেখব যেগুলো আমাদের বেছে নেওয়া কোডের সাথে মিল আছে। তবে চাইলে আপনি আরও রিসার্চ করতে পারেন। যত বেশি ডাটা দেখবেন এই নিশটা তত ভালোভাবে বুঝতে পারবেন। আর তখন এমন ডিজাইন বানানো সহজ হবে যেটা কোটের আসল মেসেজটা ঠিকভাবে প্রকাশ করে। চলুন প্রথম উদাহরণটা দেখি। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ডিজাইনটা রেট্রো স্টাইলের, আর ব্যাকগ্রাউন্ডে পরিচিত একটা সানসেট স্টাইল ব্যবহার করা হয়েছে। তবে এখানে কালার কম্বিনেশনটা আরও ভালো করা যেত। লেআউটটা বেশি সিম্পল। আগে কিছু শব্দ আছে, তারপর একটা ছবি, তারপর আবার কিছু শব্দ দেওয়া আছে। এখন মাঝের টেমপ্লেটটা দেখি। এখানে রেট্রো এবং ভিনটেজ ফিল রাখা হয়েছে। তবে এবার শুধু টেক্সট ব্যবহার করা হয়েছে, কোনো ছবি ব্যবহার করা হয়নি। ডিজাইনটা সুন্দর করার জন্য কয়েকটা ছোট ডেকোরেটিভ এলিমেন্ট যোগ করা হয়েছে। এই ডিজাইনে ফন্ট ব্যবহারের একটি জনপ্রিয় প্যাটার্ন দেখা যায়। এখানে দুই ধরনের ভিন্ন ফন্ট ব্যবহার করা হয়েছে। যেমন প্রথম লাইনে এক ধরনের ফন্ট, দ্বিতীয় লাইনে আরেকটা ফন্ট, তারপর তৃতীয় লাইনে আবার প্রথম ফন্টে ফিরে গিয়েছে এবং চতুর্থ লাইনে দ্বিতীয় ফন্ট ব্যবহার করা হয়েছে। এভাবে ফন্ট পাল্টানোর কারণে ডিজাইনটা দেখতে বেশি আকর্ষণীয় লাগে এবং অডিয়েন্সের নজর এক লাইন থেকে আরেক লাইনে চলে যায়। এখন এই উদাহরণটা একটু কাছে থেকে দেখি। প্রথম লাইনে প্রথম ফন্ট ব্যবহার করা হয়েছে, দ্বিতীয় লাইনে দ্বিতীয় ফন্ট, তারপর আবার তৃতীয় লাইনে প্রথম ফন্টে ফিরে গিয়েছে। এরপর ফার্দার শব্দটার জন্য আবার দ্বিতীয় ফন্ট ব্যবহার করা হয়েছে। কিন্তু শেষ লাইনে একটা মজার বিষয় দেখা যায়। দ্যাট এবং স্টেপ টাপ শব্দ দুটো একই লাল রঙে আছে। এর মানে এই দুটো শব্দকে একসাথে একটা গ্রুপ হিসেবে দেখানো হয়েছে এবং একই ফন্টে রাখা হয়েছে। এখানে মূল ফোকাস দেওয়া হয়েছে স্টেপ এবং ফাদার এই ধরনের গুরুত্বপূর্ণ শব্দগুলোর উপর। এখন থার্ড ডিজাইনটা দেখি। আগের উদাহরণগুলোর মতো এখানেও দুই ধরনের ফন্ট ব্যবহার করা হয়েছে। যেমন আই এম নট দি এবং দ্যাট স্টেপড আপ এক ধরনের ফন্টে আছে, আর স্টেপ এবং দ্যাট অন্য ফন্টে আছে। এই ফন্টের পরিবর্তনের কারণেই ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এবার ছবির দিকে তাকাই। এখানেও দুজন মানুষের মুখ দেখা যাচ্ছে প্রথম ডিজাইনের মতোই। তবে পার্থক্য হলো এখানে ছবিটা ভেক্টর স্টাইলের। এখন ফোর্থ স্যাম্পলটা দেখি। এই ডিজাইনে একটু ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এখানে শুধু ফন্ট ইউজ করা হয়েছে, কোনো টেক্সচার বা ছবি নেই। আর পুরো সেন্টেন্সকে হাইলাইট না করে শুধু কিছু গুরুত্বপূর্ণ শব্দকে ফোকাস করা হয়েছে। আগের মতো এখানেও মূল বিষয় হচ্ছে স্টেপ ফাদার এবং ফাদার। তবে এই ডিজাইনে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্টেপ ফাদার শব্দটাকে। বাকি শব্দগুলো অনেক ছোট করে রাখা হয়েছে। তাই ডিজাইনটা দেখলেই প্রথমে চোখ গিয়ে পড়ে স্টেপ ফাদার শব্দটার উপরে। এখন পঞ্চম উদাহরণটা দেখি। এখানে একটা হাফ লেআউট ব্যবহার করা হয়েছে। এক পাশে ছবি আর অন্য পাশে টেক্সট। এই ধরনের লেআউটে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক ছবি সিলেক্ট করা। সাধারণত এখানে কোনো মানুষের পোর্ট্রেট বা মুখের ছবি ব্যবহার করা হয়। তবে এটা শুধু বাবা কোটের জন্য না, অন্য অনেক নিশেও ব্যবহার করা যায়। এই লেআউট ব্যবহার করতে হলে এমন ছবি খুঁজে বের করতে হবে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে, যেমন সূর্যমুখী ফুল, সিংহ, নেকড়ে, হরিণ ইত্যাদি। ছবিটা এমন হতে হবে যাতে টেক্সটের সাথে মিলিয়ে পুরো ডিজাইনটা সুন্দর লাগে। এবার টেক্সটের অবস্থান নিয়ে কথা বলি। সাধারণত টেক্সট ডান পাশে রাখা হয় এবং বাম দিক থেকে শুরু করে লেখা হয়। এতে পড়তে সুবিধা হয় এবং ডিজাইনটা আরও ক্লিয়ার লাগে। তবে এই টেমপ্লেট একটা ছোট সমস্যা দেখা যায়।
ছবির ব্রাইটনেস এবং ডার্কনেস ঠিকভাবে ব্যালেন্স করা অনেক গুরুত্বপূর্ণ। এই উদাহরণে মডেলের চোখের জায়গাটা অনেক ব্রাইট, কিন্তু কর্নারগুলো একটু অন্ধকার। ফলে যখন টেক্সট যোগ করা হয় তখন কিছু জায়গা খুব ডার্ক হয়ে যায়। এতে লেখাপড়া একটু কঠিন হয়। এই ছোট সমস্যাটা ডিজাইনারদেরকে ঠিক করে নিতে হয়। এখন শেষ টেমপ্লেটটা দেখি। এখানে ডিজাইনটা গোল আকৃতির আর টেক্সটটা সার্কেলের চারপাশে ঘুরে বসানো। দেখতে খুব সুন্দর হলেও টুল দিয়ে লেআউট বানাতে একটু কঠিন হতে পারে, কারণ এখানে সেন্টেন্সকে ভাগ করে বসাতে হয়। এই ধরনের গোল লেআউট ব্যবহার করলে কোডকে দুই ভাগে ভাগ করে সাজাতে হয়, এক অংশ উপরে আরেক অংশ নিচে। এতে পুরো ডিজাইনটা ব্যালেন্সড দেখায়। তাই প্রথম স্টেপ হলো এমন টেমপ্লেট খুঁজে বের করা যেগুলো আপনার বেছে নেওয়া কোডের সাথে মিলে যাবে। এতে আপনি বুঝতে পারবেন এই কোড দিয়ে আগে কত ধরনের ডিজাইন বানানো হয়েছে। আর তখন আপনি ঠিক করতে পারবেন এখানে আরও ভালো কিছু করা সম্ভব কিনা, নাকি আপনি হয়তো এই কোড দিয়ে একটা একদম নতুন ইউনিক ডিজাইন বানাতে চাচ্ছেন। এখন একই নিশের কিছু আইডিয়া দেখি। ড্যাড নিশে আমি 4টা স্যাম্পল বানিয়েছি, যেগুলোতে ভিনটেজ স্টাইল রাখা হয়েছে, কিন্তু ডিজাইনটা খুবই মিনিমাল। এই টেমপ্লেটগুলোতে নির্দিষ্ট কিছু কালার প্যালেট এবং একটি ফন্ট ব্যবহার করা হয়েছে। সব এলিমেন্ট মিলিয়ে ডিজাইনটা পরিষ্কার এবং প্রফেশনাল দেখায়। এর মধ্যে একটা হলো ড্যাডি ডিজাইন, যেখানে অতিরিক্ত একটা ফ্ল্যাগ এলিমেন্ট যোগ করা হয়েছে। এই ফ্ল্যাগের আইডিয়াটা এসেছে আমেরিকান পতাকা থেকে। ড্যাড নিশ আর ম্যান নিশ নিয়ে একটা বিষয় মনে রাখা দরকার। এই নিশগুলো সাধারণত বেশ জেনারেল টাইপের হয়, তাই সবসময় যে নির্দিষ্ট কোনো ইলাস্ট্রেশন লাগবে বিষয়টা এরকম না। অনেক সময় ডিজাইনার এগুলোকে অন্য বিষয়, যেমন হবি, কোনো প্রফেশন বা কোনো আগ্রহের সাথে মিলিয়ে নতুন ডিজাইন তৈরি করে। ধরুন কোনো বাবা বেসবল বা ফুটবল খুব পছন্দ করে, তখন সে খেলাগুলোর সাথে সম্পর্কিত ডিজাইনের এলিমেন্ট খুব সহজেই ডিজাইনে যোগ করা যায়। এভাবে বাবা নিশের সাথে তার হবি মিলিয়ে দিলে ডিজাইনটা আরও বেশি আকর্ষণীয় হয়। আর যারা একই আগ্রহ শেয়ার করে, যাদের এসব বিষয়ে ইন্টারেস্ট আছে, তাদের কাছে ডিজাইনটা আরও বেশি ভালো লাগে। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, যখন আপনি ড্যাড নিশের সাথে অন্য কোনো হবি বা নিশ যোগ করেন, তখন পুরো ডিজাইনের আইডিয়াটাই অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এভাবে কাজ করলে নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের জন্য একদম আলাদা এবং ইউনিক ডিজাইন তৈরি করা যায়। যেমন ধরুন, যদি আমেরিকান ফ্ল্যাগ প্যাটার্নের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনো ছবি ব্যবহার করা যায়, তাহলে সেই ডিজাইনটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বিশেষ করে যদি সেই ডিজাইনটা ইন্ডিপেন্ডেন্স ডে এর সময় ব্যবহার করা হয়, তখন ডিজাইনটা মানুষের মধ্যে দেশপ্রেমের ইমোশনের সাথে খুব ভালোভাবে মিলে যাবে। এখন আমরা তৃতীয় স্যাম্পলটার দিকে দেখি। এখানে একটু ভিন্নভাবে কাজ করা হয়েছে। ড্যাড শব্দটাকে একটি নির্দিষ্ট হবি বা প্রফেশনের সাথে যুক্ত করা হয়েছে। এতে ড্যাড নিশের সাথে অন্য আরেকটি নিশ মিলিয়ে নতুন নতুন ডিজাইনের আইডিয়া পাওয়া যায়। ফলে ডিজাইনের সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটাও অনেক বেড়ে যায়। কোন কোড ব্যবহার করছেন তার উপর নির্ভর করে অনেক সময় একাধিক নিশ একসাথে মিশিয়ে ইউনিক ডিজাইন বানানো যায়। তবে যদি কোডটা অন্য নিশের সাথে ঠিকভাবে না মেলে, তাহলে একটু পরিবর্তন করে নিতে হতে পারে। ড্যাড নিশে একই কোড ব্যবহার করা কিছু ডিজাইন রিসার্চ করার পরে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারি। প্রথম বিষয় হলো সিম্পল রাখা সবচেয়ে ভালো। এখানে সাধারণত ছবিগুলো খুব সিম্পল রাখা হয়, বেশি জটিল কিছু ব্যবহার করা হয় না।
কালারের ক্ষেত্রেও লিমিটেড কিছু কালার ব্যবহার করা হয়। অনেক সময় কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা, হলুদ বা সবুজ টেক্সট ব্যবহার করা হয়, সাথে একটু ভিন্টেজ ফিল থাকে। ফন্টও এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক ডিজাইনে বিভিন্ন অ্যাঙ্গেলের বা একটু লম্বা ধরনের ফন্ট দেখা যায়, যা পুরো ডিজাইনকে আলাদা একটা স্টাইল দেয়। কিছু ফন্টে আবার ক্রাম্বল বা একটা ডাস্টি ইফেক্ট থাকে, যেন একটু পুরনো ভিন্টেজ লুক পাওয়া যায়। আবার কিছু ফন্ট একদম সিম্পল এবং পরিষ্কার রাখা হয়। এই বিষয়গুলো মাথায় রাখলে ড্যাড নিশে শক্তিশালী বা পাওয়ারফুল কোনো ডিজাইন তৈরি করা অনেক সহজ হয়। সিম্পল ডিজাইন, সঠিক ফন্ট এবং লিমিটেড কালার ব্যবহার করলে বাবা সম্পর্কিত যে ইমোশনাল মেসেজটা সেটা খুব ভালোভাবে তুলে ধরা যায়, এবং সেটা টার্গেট অডিয়েন্সের সাথে খুব সহজেই কানেক্ট করে। এখন আমরা ডিজাইন কম্পোনেন্ট অংশে যাই। আমি এখানে কয়েকটা ফন্ট গ্রুপ দেখাচ্ছি, যেগুলো আপনি ডিজাইনে ব্যবহার করতে পারেন। যেমন ভিনটেজ স্টাইলে আমি উদাহরণ হিসেবে দুটো ফন্ট বেছে নিয়েছি, যদিও এরকম আরও অনেক ফন্ট আছে। প্রথম ফন্টে স্ক্র্যাচের মতো ইফেক্ট আছে, আর দ্বিতীয় ফন্টে ডটেড ইফেক্ট দেখা যায়। এই ধরনের ফন্টে একটু টেক্সচার থাকে এবং লেটারগুলো একটু রাফ দেখায়, ফলে একটা নস্টালজিক বা পুরোনো দিনের অনুভূতি তৈরি করে। এগুলো ডিজাইনে একটা ইমোশনাল এবং ভিনটেজ টাচ যোগ করে। এখন দ্বিতীয় ফন্ট স্টাইলটা দেখি, যেটা গ্রাঞ্জ স্টাইল। এটা ভিন্টেজের মতো হলেও এর আলাদা বৈশিষ্ট্য হলো ডাস্ট বা স্ক্র্যাচ ইফেক্ট। এতে টেক্সটটা একটু পুরনো বা ওয়েদার্ড একটা লুক পায়, ফলে ডিজাইনটা দেখতে একটু রাফ কিন্তু স্টাইলিশ লাগে। এখন শেষ ফন্ট স্টাইলটা হলো সিম্পল ও মিনিমালিস্টিক। এখানে আমি দুইটা ফন্টের উদাহরণ দিয়েছি। প্রথমটা হলো আমেরিকান ক্যাপ্টেন। ড্যাড নিশে এবং ছেলেদের সাথে রিলেটেড অনেক ডিজাইনে এই ফন্টটা খুব বেশি ব্যবহার করা হয়। এটা বেশ পাওয়ারফুল এবং চোখে পড়ার মতো, তাই যেসব ডিজাইনে পাওয়ারফুল কোনো মেসেজ দেওয়া দরকার সেখানে এটা ভালো কাজ করে। দ্বিতীয় ফন্টটা অনেক বেশি সিম্পল এবং পরিষ্কার, এতে কোনো স্পেশাল ইফেক্ট নেই। এই ধরনের ফন্ট ব্যবহার করা সহজ এবং দ্রুত ডিজাইন করা যায়। এখন চলুন ডিজাইনের জন্য ছবি সিলেকশন নিয়ে কথা বলি। আমি কয়েকটা আইডিয়া দিচ্ছি, যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। প্রথম আইডিয়াটা হলো একটি বড় হাত একটি ছোট হাত ধরে আছে এমন একটি ছবি। এটা সাধারণত বাবা আর সন্তানের মধ্যে গভীর সম্পর্ককে সুন্দরভাবে বোঝায়। এই ধরনের ছবি বাবা হওয়ার যে ভালোবাসা এবং ইমোশন, সেটা খুব ভালোভাবে প্রকাশ করে। দ্বিতীয় আইডিয়াটা হলো বাবা এবং ছেলের সিলুয়েট ছবি ব্যবহার করা। সিলুয়েট ছবি খুবই সিম্পল এবং অনেক ধরনের ডিজাইনের সাথে সহজে মানিয়ে যায়। এগুলো বিভিন্ন ফন্ট এবং কালারের সাথে সুন্দরভাবে কাজ করে। আর সিলুয়েটে নির্দিষ্ট কোনো ডিটেলস থাকে না, যেমন চুলের ধরন, ফেসের রং বা ড্রেস দেখা যায় না, তাই এটা সব ধরনের মানুষ খুব সহজেই রিলেট করতে পারে। আর যদি একটু ভিন্ন এবং আর্টিস্টিক কিছু করতে চান, তাহলে সিংহের ছবি ব্যবহার করতে পারেন। অনেক সময় ফ্যামিলি ডিজাইনে সরাসরি বাবা মাকে না দেখিয়ে প্রাণীর মাধ্যমে প্রতীকীভাবে দেখানো হয়। এটাকে বলা হয় পার্সনিফিকেশন। যেমন মায়ের ডিজাইনে অনেক সময় ভাল্লুক, ফ্লেমিঙ্গো বা অন্য কোনো পাখি ব্যবহার করা হয়। এতে ডিজাইনটা একটু আলাদা এবং ক্রিয়েটিভ লাগে। বাবার ক্ষেত্রে সিংহ ব্যবহার করলে সেটা লিডারশিপ, পাওয়ার এবং প্রাইডের একটা প্রতীক হিসেবে কাজ করে। এই ধরনের বিভিন্ন ছবি ব্যবহার করে আপনি এমন ডিজাইন বানাতে পারবেন যা অডিয়েন্সের সাথে খুব সহজেই কানেক্ট করে এবং বাবা হওয়ার ইমোশনটাও খুব সুন্দরভাবে তুলে ধরে।
এখন যদি আমরা একটা ছবি বেছে নিই, তাহলে পরের স্টেপ হলো সঠিক কালার টোন নির্বাচন করা। এই প্রথম উদাহরণে আমরা হালকা নীল এবং সাদা রং ব্যবহার করেছি, কারণ যদি ডার্ক ব্যাকগ্রাউন্ডে নেভি ব্লু ব্যবহার করা হয় তাহলে রংটা খুব গাঢ় হয়ে যায় এবং লেখা পড়তে কষ্ট হয়। তাই একটু হালকা শেড ব্যবহার করাই ভালো। এরপর আছে লাল বা হলুদ রঙের কম্বিনেশন। এই রঙগুলো ব্যবহার করলে ডিজাইনে একটা পাওয়ারফুল এবং ভিন্টেজ ক্লাসিক ফিল আসে। তৃতীয় কালার গ্রুপে আরও কিছু অপশন আছে। এগুলোকে তিনটা ভাগে সাজানো হয়েছে। প্রথম অংশে 6টা রং আছে, দ্বিতীয় অংশে একটু গাঢ় শেড আছে, আর তৃতীয় অংশে ডার্ক কালার রাখা হয়েছে, যেগুলো সাধারণত ব্যাকগ্রাউন্ড হিসেবে ভালো কাজ করে। মনে রাখবেন, কালার বেছে নেওয়ার সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনটা ব্যাকগ্রাউন্ড কালার হবে আর কোনটা ডিটেইলের জন্য ব্যবহার করা হবে সেটা ঠিক করা। এখন চলুন প্র্যাকটিস শুরু করি। প্রথম ধাপে যদি কোনো ডিজাইনের ভেতরের লেখাটা সরাসরি ছবি থেকে টাইপ করতে চান, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই সমস্যা এড়াতে আমরা একটা সহজ পদ্ধতি ব্যবহার করতে পারি। প্রথমে সেই ডিজাইনের স্ক্রিনশট নিন। তারপর গুগলে গিয়ে ইমেজ সার্চ অপশনে ছবিটা আপলোড করুন। সহজভাবেই কন্ট্রোল+ভি চাপলেই ছবিটা আপলোড হয়ে যাবে। এরপর আমরা ছবির টেক্সট অংশের দিকে ফোকাস করব। এখানে গুগল ট্রান্সলেট অপশনটা ব্যবহার না করাই ভালো, কারণ এতে অনেক সময় পোস্টের আসল অর্থ বদলে যেতে পারে। তাই আমরা শুধু টেক্সট সিলেক্ট করব, তারপর সিলেক্ট অল করে কপি করব। এরপর কোডটা কোথাও পেস্ট করে রেখে দিন, যাতে সেটা সেফ থাকে। উদাহরণ হিসেবে এখানে আমি গুগল ট্রান্সলেটে পেস্ট করে রেখেছি। এরপর সেই কোডটা কপি করে আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করব। যদি প্রয়োজন হয় তাহলে এই ধাপেই সেন্টেন্সটাকে কয়েকটা অংশে ভাগ করে নিতে পারেন। সব অ্যাডজাস্টমেন্ট করার পরে সেটাকে আপনার ডিজাইনে পেস্ট করুন। এখন আমাদের ডিজাইনের জন্য এ ধরনের একটা ফাইল তৈরি করতে হবে। এখানে আপনি চাইলে নিজের মতো করে সাইজ রেশিও বেছে নিতে পারেন, অথবা স্ট্যান্ডার্ড ফ্রেমও ব্যবহার করতে পারেন। ডিজাইন শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। স্ক্রিনের রুলারটা মাঝখানে এনে সেট করুন। এটা দ্রুত করতে চাইলে কন্ট্রোল+আর চাপতে পারেন, অথবা ভিউ মেনুতে গিয়ে রুলার অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। এতে করে আপনার ডিজাইনটা সঠিকভাবে অ্যালাইন করা সহজ হয়ে যাবে।
এখন সময় হয়েছে একটি ডিজাইন টেমপ্লেট বেছে নেওয়ার। এটার জন্য উইন্ডোজ কি ব্যবহার করে আপনার পছন্দের টেমপ্লেটের স্ক্রিনশট নিন, তারপর সেটাকে আপনার প্রজেক্টে নিয়ে আসুন। এতে করে কাজ শুরু করার জন্য একটি রেফারেন্স পয়েন্ট পেয়ে যাবেন। শুরু করার জন্য আমি কন্ট্রোল+N চাপ দিব। এতে একটি নতুন উইন্ডো তৈরি হবে। তারপর কন্ট্রোল+V চাপ দিয়ে স্ক্রিনশট পেস্ট করব। এরপর এই উইন্ডোটা পাশে রেখে দিব যাতে সহজেই রেফারেন্সটা দেখা যায়। এখন আমরা কালার প্যালেট নির্বাচন করব। এর জন্য আবার আগের উদাহরণগুলোতে ফিরে গিয়ে আমরা একটা কালার বেছে নিব। একটা সিলেক্ট করার পরে আমরা আবার কন্ট্রোল+N চাপ দিয়ে নতুন একটা উইন্ডো খুলব। তারপর কন্ট্রোল+V দিয়ে সেটাও এখানে পেস্ট করব। এখন আমাদের সামনে দুইটা উইন্ডো থাকবে, একটাতে ডিজাইন রেফারেন্স, আরেকটাতে কালার রেফারেন্স। এখন আমরা ডিজাইন শুরু করতে পারি। যেহেতু এটা একটা সিম্পল ডিজাইন, তাই আমাদের মূলত ফন্ট এবং কালারের উপর ফোকাস করতে হবে। ফন্ট হিসেবে আমরা আগের আলোচনা করার ফন্টগুলোর মধ্যে থেকে একটি বেছে নিতে পারি। আর রং তো আগে থেকেই আমরা নির্বাচন করে রেখেছি। এখন আমরা টিপ টুল ব্যবহার করে একটি টেক্সট বক্স তৈরি করব। টেক্সট বক্সের ভেতরে ক্লিক করে আপনি যে অংশের লেখা দিতে চান সেটা পেস্ট করুন। এভাবে প্রতিটি লাইনের জন্য আলাদা করে টেক্সট বসান। ডিরেকশন অনুযায়ী প্রতিটি অংশ ঠিকভাবে কপি করে পেস্ট করুন, যাতে পুরো লেখাটা ঠিকভাবে থাকে। সব অংশ বসানো হয়ে গেলে মাউস দিয়ে পুরো টেক্সটটা সিলেক্ট করুন। এরপর টেক্সট অপশনে গিয়ে প্রয়োজন হলে লাইন স্পেসিং সহ অন্যান্য সেটিংস ঠিক করে নিন। তারপর টেক্সট বক্সটাকে টেনে ঠিক জায়গায় বসান। এটা শুধু প্রথম ধাপ। এখন পরের ধাপে আমরা ফন্ট এডিট করব এবং একটি ফেস বা ছবি যোগ করব। রুলার লুকাতে চাইলে কন্ট্রোল+সেমিকোলন চাপলেই সেটা চলে যাবে। তারপর আমরা ডিজাইনের জন্য ফন্ট সিলেক্ট করব। আপনি চাইলে দুই ধরনের ফন্ট পালা করে ব্যবহার করতে পারেন, অথবা শুধু একটি ফন্টও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি ফন্ট ব্যবহার করেছি। এখন আবার লাইনের দিকে ফিরে গিয়ে আপনার ফন্ট সিলেক্ট করুন। যেটা আপনার ডিজাইনের সাথে সবথেকে ভালো মানায় সেটাই বেছে নিন। এখন যেই অংশটাকে হাইলাইট করতে চান সেখানে ক্লিক করুন। যেমন এখানে আমরা স্টেপ ফাদার বা ফাদার অংশে বেশি জোর দিতে চাই। সেই অনুযায়ী সাইজ এবং স্টাইল ঠিক করুন। এভাবে করলে আপনি সহজেই এই লেআউটটা তৈরি করতে পারবেন।
ধরুন আপনি যদি কার্ভিং টেক্সট বানাতে চান, তাহলে ফাদার শব্দটা সিলেক্ট করুন, তারপর ওয়ার্প টেক্সট অপশন থেকে আর্ক লোয়ার নির্বাচন করুন। এতে করে লেখাটা নিচের দিকে বাঁকা হয়ে যাবে। আর যদি উপর দিকে কার্ভ করতে চান, তাহলে সেটাকে উল্টো দিকে টেনে দিন। এটা খুবই সহজ। কার্ভ করার কারণে অনেক সময় টেক্সটের উচ্চতা বা হাইট কমে যেতে পারে। তখন ক্যারেক্টার প্যানেলে গিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন। যদি আপনার ফটোশপে এই অপশনটা না দেখায়, তাহলে উইন্ডো মেনুতে গিয়ে ক্যারেক্টার অপশনটি চালু করুন। এরপর যদি নির্দিষ্ট লাইন সিলেক্ট করেন, তাহলে টেক্সটের হাইট খুব সহজেই বাড়ানো যাবে। আর ডু দ্যাটের মতো ছোট শব্দগুলো ছোট করে উপরে বসাতে পারেন। এভাবে খুব সহজেই আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি। প্রথম ডিজাইন শেষ হলে আমরা আরও কিছু ডিজাইন তৈরি করতে পারি। এখন আমি ডিজাইনে একটু ছবি যোগ করব। আমাদের স্যাম্পল টেমপ্লেটে যেমন সানসেট ব্যাকগ্রাউন্ড আছে, সেটাই আমরা ব্যবহার করব। কাজটা সহজ করার জন্য আমরা সব টেক্সটকে গ্রুপ করে ছোট করে নিব। এতে ডিজাইন সেট করা সহজ হবে। এখন আমরা সানসেট তৈরি করব। আগে যেমন বলেছি, ওই স্যাম্পল ডিজাইনে সানসেটটা খুব ভালোভাবে করা হয়নি। সাধারণত সানসেট মানে হলো সূর্য নিচের দিকে নামছে, আর নিচের অংশে থাকতে পারে সমুদ্র, গাছ বা ঘাসের সিলুয়েট। গুগলে গেলে আপনি এরকম অনেক উদাহরণ দেখতে পাবেন। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা একদম স্ট্রেট বা বোল্ড কোনো লাইন ব্যবহার করব না, কারণ এগুলো দেখতে রাফ লাগতে পারে। তার বদলে ন্যাচারাল কোনো শেপ ব্যবহার করা ভালো, যেমন ঘাস, সমুদ্রের ঢেউ বা পাইন গাছের সিলুয়েট। এখন আমরা একসাথে একটা সুন্দর সানসেট টেমপ্লেট তৈরি করব। প্রথমে শেপ টুল সিলেক্ট করুন এবং এলিপস টুল বেছে নিন। এরপর শিফট ধরে রেখে একটি গোল আকৃতি আঁকুন। এতে করে সার্কেলটা একদম নিখুঁত গোল হবে। এখন সার্কেলটাকে টেনে আপনার প্রয়োজন অনুযায়ী পাশে বসান, যেন এমন একটা শেপ তৈরি হয়। এরপর আমরা এখানে কয়েকটা হরিজন্টাল লাইন যোগ করব। এর জন্য রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে এই ধরনের শেপ বানানো যেতে পারে। তারপর সেগুলো প্রায় 6 বার ডুপ্লিকেট করুন এবং প্রয়োজন হলে একটু অ্যাডজাস্ট করে নিন। এখন সব রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে হালকা হলুদ কালার দিন, যাতে এগুলো সহজে দেখা যায়। এই পর্যায়ে নিজের ছবিটা আমরা হাইড করে দিতে পারি, কারণ এখন এটার দরকার নেই। এখন সার্কেলটাকে নিচের দিকে নিয়ে আসুন এবং এটাকে অন্য একটা কালার দিন, যাতে ভালোভাবে দেখা যায়। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সানসেট ডিজাইনে সাধারণত ছবির পুরো ফ্রেম জুড়ে সূর্য থাকে না। সাধারণত এটা ছবির অর্ধেক বা 2/3 অংশ জুড়ে থাকে। তাই আপনার ছবির সাথে মিলিয়ে নিচের অংশটা টেনে এমনভাবে বসান যেন একই ধরনের ইফেক্ট আসে। আর ভালোভাবে দেখতে চাইলে সার্কেলটাকে কিছু সময়ের জন্য হাইড করে দিতে পারেন। এরপর আমাদের রেক্ট্যাঙ্গেলগুলো সোজা করে অ্যালাইন করতে হবে এবং সমানভাবে ছড়িয়ে দিতে হবে।
এখানে আমাদের দেখানোর প্রসেসগুলো ফলো করতে পারেন। দেখবেন এখানে কোনো ফাঁকা জায়গা নেই, তাই একটা লাইন একটু বাইরে টেনে নিন, তারপর সবগুলো একসাথে সিলেক্ট করুন। এরপর অ্যালাইনমেন্ট অপশন ব্যবহার করে সমানভাবে সব দিকে ছড়িয়ে দিন। প্রয়োজন হলে একটু অ্যাডজাস্ট করুন যতক্ষণ না ঠিকঠাক দেখাচ্ছে। এখন কন্ট্রোল+T চাপুন এবং দুই পাশ থেকে টেনে সেটাকে বড় করুন। চাইলে পুরো ছবির সাইজও বাড়াতে পারেন। এরপর আমরা কালার বসানোর ধাপে যাব। এখানে উপরের কালার রোটা নির্বাচন করব। প্রথমে কালারটাকে লক করতে হবে। এটা করার জন্য এখানে কালো রঙে ক্লিক করুন, তখন কালো রঙটা এখানে সেট হয়ে যাবে। এরপর প্রথম লাইনের প্রথম রঙটা নিন, তারপর পরেরটা। এভাবে মোট 6টি রং সিলেক্ট করুন। এখন এই 6টা রং এখানে দেখা যাবে, আর লক করা কালার হিসেবে থাকবে কালো। এখন আমরা উপরে থেকে নিচে রং বসানো শুরু করব। সবচেয়ে উপরের লেয়ারের থেকে শুরু করুন এবং প্রথম রংটাতে ক্লিক করুন। প্রথম কালার বসানোর পর সেই কালার বক্সটা বাম দিকে সরে যাবে। মনে রাখবেন পরের রংটা হবে কালো বক্সের ঠিক পাশের রং। এখন সার্কেল বাদ দিয়ে বাকি সব কালার লাইনের লেয়ারগুলো একসাথে সিলেক্ট করুন। তারপর কন্ট্রোল+G চাপ দিয়ে একটা গ্রুপ বানান। সহজে খুঁজে পাওয়ার জন্য গ্রুপের একটা নামও দিয়ে রাখতে পারেন। এখানে আবার সার্কেলটা অন করুন। কন্ট্রোল ধরে সার্কেল আইকনে ক্লিক করুন। তারপর আগের তৈরি করা গ্রুপ সিলেক্ট করে এই আইকনে ক্লিক করুন। এতে করে শেপটা এমন হয়ে যাবে। এখন সার্কেল আর গ্রিড লাইন হাইড করে দিন। কনগ্রেচুলেশনস, আপনি এখনই একটা সানসেট টেমপ্লেট তৈরি করে ফেলেছেন। এখন আমরা ছবির উপর টেক্সট যোগ করব। আই এম নট দি এবং স্টেপ ফাদার এই লেখাগুলো একটু উপরের দিকে নিয়ে আসি। ভুল করে সিলেক্ট হয়ে যাওয়া এই বিষয়টা এড়াতে সানসেট অংশটা লক করে রাখা ভালো। এখন প্রতিটা শব্দ এবং সেন্টেন্সকে সঠিকভাবে সাজিয়ে নিন। এই স্টেপে আমরা ফন্ট চেঞ্জ করব। যেহেতু এই ফন্টটা একটু চওড়া বেশি, তাই এই টেক্সটটাকে একটু ছোট করতে হবে। উপরের লাইনেও একই ফন্ট ব্যবহার করুন। ডিজাইনটা আরও সুন্দর করতে চাইলে স্টেপ ফাদার শব্দটার হাইট একটু বাড়াতে পারেন। আর একটু লম্বা ধরনের ফন্ট ব্যবহার করলে সেটা আরও বেশি চোখে পড়বে। এরপর প্রয়োজন অনুযায়ী আরও ছোটোখাটো কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিন। এখন বাকি অংশগুলো ঠিকভাবে সাজিয়ে নিন এবং দেখুন টেক্সটটা ঠিকভাবে মাঝখানে আছে কিনা।
এই সময় একটা সমস্যা দেখা যেতে পারে, যেমন এখানে একটা পাইন ফরেস্ট প্যাটার্ন দরকার। এটা খুঁজতে গুগলে গিয়ে সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করুন। এই ধরনের কোনো ছবি ইউজ করা ঠিক হবে না। আবার কিছু ছবি আছে যেগুলো খুব বেশি জায়গা দখল করে নেয়, সেগুলো ব্যবহার করাও কঠিন। তাই এমন ছবি বেছে নিতে হবে যেগুলো একটু খোলামেলা বা একটু স্পেস বেশি। তারপর সেই ছবিটাকে এখানে বসান। সঠিকভাবে অ্যালাইন করলে ডিজাইনটা এমন সুন্দর দেখাবে। এখন এই অংশটার একটা নাম দিয়ে রাখি। এখন আমরা এমন একটা ছবি খুঁজে বের করব যেটা এখানে যোগ করা যায়। এখানে কয়েকটা অপশন আছে, যেমন হাতের ছবি অথবা বাবা আর ছেলের ছবি। আমি আগে থেকে কিছু ছবি রেডি করে রেখেছি। এখন সিলেক্ট করা ছবিটাকে এখানে বসিয়ে সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করুন। এবার ছবিটাকে একটু প্রসেস করব। ছবির চারপাশে বর্ডার যোগ করতে হলে লেয়ারটা ডুপ্লিকেট করুন। তারপর নিচের লেয়ারে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে যান এবং স্ট্রোক অপশনটি সিলেক্ট করুন। বর্ডারের থিকনেস বাড়ান, পজিশন রাখুন আউটসাইড, ব্লেন্ডিং মোড রাখুন নর্মাল, আর রং হিসেবে কালো কালার সিলেক্ট করুন। এখন বর্ডারটি কতটুকু মোটা হবে সেটা আপনার পছন্দ মতো ঠিক করে নিন। যখন ব্যাকগ্রাউন্ড বন্ধ করবেন তখন হয়তো দেখবেন ডিজাইনটা একটু এলোমেলো লাগছে, এতে টি শার্টে প্রিন্ট করলে সমস্যা হতে পারে, তাই এটা আমাদের ঠিক করতে হবে। এখানে স্টেপ ফাদার অংশটাতে একটা শ্যাডো ইফেক্ট থাকা উচিত। শ্যাডো বানাতে লেয়ারটা ডুপ্লিকেট করুন এবং আগের মতোই নিচের লেয়ারে একই প্রসেস ব্যবহার করুন, এতে শ্যাডো তৈরি হয়ে যাবে। একটা কাজের টিপস হলো, যেসব লেয়ারে স্ট্রোক ইফেক্ট আছে সেগুলোকে রাইট ক্লিক করে লাল রং দিয়ে মার্ক করে রাখুন। একইভাবে পাইন ফরেস্ট লেয়ারটাকেও লাল রং করে মার্ক করে রাখুন। এরপর কন্ট্রোল ধরে সব লাল মার্ক করা লেয়ারগুলো সিলেক্ট করুন। তারপর কন্ট্রোল প্লাস জি চাপ দিয়ে গ্রুপ তৈরি করুন। এখন এই গ্রুপটাকে টেক্সট লেয়ারের নিচে কিন্তু শেপ লেয়ারের উপরের দিকে রাখুন। গ্রুপটার নাম দিতে পারেন ডিপ। এখন রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান। এখানে ফিল ওপ্যাসিটি থেকে 0 সিলেক্ট করুন এবং নকআউট অপশনে ডিপ সিলেক্ট করুন। এতে একটা ট্রান্সপারেন্ট ইফেক্ট তৈরি হবে এবং ব্যাকগ্রাউন্ডের উপরে ডিজাইনটা পরিষ্কারভাবে দেখা যাবে। ডিজাইনগুলো ভালোভাবে দেখলে বুঝবেন যে প্রথম ডিজাইন থেকেই শুধু কালার পরিবর্তন করেই অনেক নতুন নতুন ভ্যারিয়েশন তৈরি করা যায়। অন্য ডিজাইনগুলোর ক্ষেত্রেও এই একই বিষয় প্রযোজ্য। অর্থাৎ একই ডিজাইন রেখে শুধু কালার বদলালেই অনেকগুলো নতুন ডিজাইন তৈরি করা সম্ভব।
আর এই অংশে হয়তো আপনাকে কিছু ছোটোখাটো পরিবর্তন করতে হবে, যেমন সানসেট স্টাইলে আপনি ভিন্ন ছবি ব্যবহার করতে পারেন। তৃতীয় মডেলে আবার স্কোয়ার সানসেট ব্যবহার করা হয়েছে, যাতে লাইটের অনুপাত ঠিক থাকে। অনলাইনে গেলে আপনি অনেক ধরনের উদাহরণ পাবেন, সেখান থেকে আপনার ডিজাইনের সাথে মানানসই সঠিক কালার টোন বেছে নিতে পারেন। চতুর্থ মডেলে তারা ব্যাকগ্রাউন্ড কালার এবং ক্যারেক্টারের ছবি বদলেছে, কিন্তু ফন্ট একই রেখেছে। এভাবেই সাধারণত মানুষ তাদের ডিজাইনগুলো ডেভেলপ করে। আমি যে টেকনিকগুলো দেখালাম সেগুলো আপনি আপনার নিজের ডিজাইনেও ব্যবহার করতে পারেন। শুরুতে হয়তো ডিজাইনগুলো একদম নিখুঁত হবে না, কিন্তু নিয়মিত প্র্যাকটিস আর ধীরে ধীরে ইমপ্রুভ করতে থাকলে আপনি একসময় পুরো নতুন এবং ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন। আর শেষ পর্যন্ত আপনি এমন ডিজাইন তৈরি করতে পারবেন যেগুলো আপনি নিজেই সত্যিকার অর্থেই পছন্দ করবেন।